আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য ঘিরে বাংলাদেশ এবং ভারতে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের চেয়ে তার এই বক্তব্য বেশি আলোড়ন সৃষ্টি করেছে ভারতে। এমনকি বলা চলে ভারত সরকারের যেন কোথাও আগুন লেগে গেছে তার এই বক্তব্যের কারণে। তিনি কি বলেছেন? আন্দোলন, ফকির আন্দোলন, মজলুম আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন আপনি যদি তুলে ধরতেন তাহলেই মনে করতাম আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি। এখন আমার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নয়, আপনি শুধু জামাত ইসলামিয়ার মুসলমান আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্যই পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। আমার নেতা, আমাদের অপোজিশনের লিডার। রাজনীতিতে অশনি সংকেত একযোগে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। দর্শক, বিএনপি সরকারের মন্ত্রীদের যে ইঙ্গিত, যে ইশারা, ইজ ভেরি ডেঞ্জারাস। বিএনপি জামাতের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এটা ৭২-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেক ওয়াদের সংবিধান আমরা হতে দেব না। এক ফ্যাসিস্টকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। আপনারা নতুন যে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন, সাবধান করে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করবো আমরা। আপনারা যারা জমিদারের জমিদার, তাদেরকে আমরা বলছি, আপনারা যত বড়ই জমিদার হন না কেন, সাবধান। অ্যালার্ট দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাউকাও লাগিছে, ছড়াইতেছে। বিএনপির ঘনিষ্ঠ সাবেক বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার কইতেছে বিমান বাহিনীতে কিছু ঘটছে, রাষ্ট্রবিরোধী কিছু মানুষ আইডেন্টিফাই হয়েছে। ইলিয়াসও লিখেছে কিছু একটা ঘটতেছে। ভাবলাম দাবিটা যাচাই করি নিজেই ঘাটাঘাটি শুরু করলাম। যা ভাই রইল সেটা আসল ঘটনা, আর সত্যি যেটা দুটো সম্পূর্ণ আলাদা। ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটিছে। অনেক ডট মিলায় একটা গল্প দাঁড় করাইলে এই বিমান বাহিনী, এই জঙ্গি সবকিছু মিলায় একটা চেহারা দাঁড়ায় যায়। আসেন সেই চমকপ্রদ গা শিউরানো ঘটনা একসাথে দেখি। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিও দেখবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে মূল পর্বে চলে যায়। রাজনীতিতে অশনি সংকেত একযোগে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। দর্শক, বিএনপি সরকারের মন্ত্রীদের যে ইঙ্গিত, যে ইশারা, ইজ ভেরি ডেঞ্জারাস। বিএনপি জামাতের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। ঘটনা বা ঘটনার নাটাই বাংলাদেশে না, এটা ভিন দেশি ডিপ স্টেট আমাদের নিয়ে খেলছে। বিষয় বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলা। দর্শক দেখেন কতটা অ্যালার্মিং নিউজ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন দেশে জঙ্গি তৎপরতা নাই, এবং এটা ফেসিবাদী আমলের কার্ড। দেশে জঙ্গি তৎপরতা নেই। কিছু উগ্রবাদী আছে যেটা সারা পৃথিবীতে আছে, নর্মাল কথা, এটাই সঠিক কথা। কারণ আমরা হাসিনার আমলে দেখেছি যে জঙ্গি নাটক সাজানো হতো, এবং কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে, হ্যাঁ প্রকৃত জঙ্গি ছিল, প্রকৃত জঙ্গি যাদের উত্থান হয়েছিল তাদেরকে বিএনপি সরকারই ফাঁসি দিয়েছে। এরপরেও টুকটাক জঙ্গি ছিল, কিন্তু সংখ্যায় সেটা বেশি না, আর তাদেরকে দমন করা হয়েছে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গিবাদ এটা একটা কার্ড, এবং জঙ্গিবাদের ধোয়া তুলে বিরোধী দলের উপর নির্যাতন করা হতো। বিএনপিকে জঙ্গিবাদের মদতদাতা বলা হতো, এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে আওয়ামী লীগ সরকার পশ্চিমাদের সমর্থন আদায় করতো জঙ্গি নাটক সাজিয়ে। তারা দেখাতো যে বাংলাদেশের জঙ্গি আর এই জঙ্গিদের সাথে কানেকশন আছে বিএনপি এবং জামাতের। অতএব কিসের নির্বাচন, কিসের ভোট, আওয়ামী লীগকেই লাগবে, আর পশ্চিমা তো জঙ্গিবাদ ফোবিয়ায় ভোগে, অথবা এটা তাদের কাছে একটা এজেন্ডা। এই কারণে পশ্চিমাদেরকে ম্যানেজ করে বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য, কিংবা অ্যাট এনি কস্ট আওয়ামী লীগকে দরকার এই বৈধতা উৎপাদনের জন্য ভারতের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে, আরো নানান দেশের কাছে, ইউরোপের কাছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে এই জঙ্গি নাটক আওয়ামী লীগ সরকার করতো। এই কথাটাই বলেছেন সালাউদ্দিন আহমেদ, বেশ ভালো কথা। কিন্তু আমাদের আরেক মাননীয় মন্ত্রী বলছেন, তথ্যমন্ত্রী, দেশে জঙ্গি আছে, এই সরকার প্রতিহত করবে। মিলছে কিছু? স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতে তথ্যমন্ত্রী বেশি বুঝেন। একজন বলছে দেশে জঙ্গি নাই, আরেকজনে বলছেন দেশে জঙ্গি আছে, আমরা প্রতিহত করব। আবার ডাক্তার জাহেদ টেক তিনিও বলছেন যে জঙ্গি আছে। বিষয়টা ইন্টারেস্টিং না? স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ বিপরীত কথা বলছেন অন্যান্য মন্ত্রীরা। ডাক্তার জাহেদ টেকও কিন্তু মন্ত্রী, ফুল মন্ত্রী মর্যাদা, উপদেষ্টা, পাওয়ারফুল মন্ত্রী, গুপ্ত ছিলেন। ডাক্তার জাহেদ, খলিল রহমান, সৈয়দ আবদুল্লাহ এরা কিন্তু গুপ্ত ছিলেন। এখন এইটার তাৎপর্যটা কি, রহস্যটা কি? প্রথম কথা হচ্ছে আমরা আন্তর্জাতিক কনফ্লিক্টের ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে। হয়তো পৃথিবীর বিভিন্ন দেশের ডিপ স্টেট আমাদের নিয়ে খেলছে। বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গি দমন করো, এটা ভারত এই অ্যাসাইনমেন্ট হয়তো দিয়েছে। আর ভারতের কাছে জঙ্গিবাদের সংজ্ঞা আছে, যারা ভারত বিরোধী তারাই জঙ্গি। জঙ্গিবাদের যে একটা একাডেমিক সংজ্ঞা আছে, এক্সট্রিমিস্ট, বিশেষ করে ইসলামিক জঙ্গি। জঙ্গি হিন্দু জঙ্গি আছে, আরএসএস এর বেশিরভাগই জঙ্গি। কিন্তু ইসলামিক জঙ্গি বলতে যা বোঝায়, যার সংজ্ঞাটা প্রসঙ্গক্রমে আপনাদের অবগতির জন্য জানানো দরকার। হ্যাঁ,
ইসলামের জঙ্গিবাদ হারাম এবং জঙ্গি আছে এবং আমাদের তাদের বিরুদ্ধে বলতে হবে সবসময়, আমাদের অ্যাক্টিভিজম তাদের বিরুদ্ধে। এরা মেইন স্ট্রিম ইসলামের বা প্রকৃত ইসলামের বড় শত্রু। দর্শক, জঙ্গি হচ্ছে যারা ইসলামে বিশ্বাস করে, যারা মনে করে যে ইসলামের আইন অনুযায়ী দেশ চলছে না, মানে সবাই কাফের, এবং গণতন্ত্র একটা কুফরি ব্যবস্থা, অতএব এই গণতান্ত্রিক পদ্ধতি ইসলামে জায়েজ নাই। যারা গণতান্ত্রিক নির্বাচন করে বা গণতান্ত্রিকভাবে যারা ক্ষমতা এসেছে সবাই কাফের, অতএব এদের সবাইকে হত্যা করে আমরা সশস্ত্র জিহাদের মাধ্যমে ক্ষমতা দখল করে আল্লাহর আইন কায়েম করবো। এটা কি বলে জঙ্গি? ইসলাম এটা না। ইসলাম হচ্ছে মানুষকে দাওয়াত দিতে হবে, কোরআন সুন্নাহ বোঝাতে হবে, মানুষের কনসেন্ট নিয়ে ধীরে 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 আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করতে হবে। তো জঙ্গিবাদের সাথে ইসলামের পার্থক্য হচ্ছে এটা, তারা ওভারনাইট সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতেছে। পৃথিবীর কোথাও এটা সম্ভব হয়নি। আফগানিস্তানে যেটা হয়েছে সেটা জঙ্গিবাদ ছিল না। কারণ এখানে আরেকটা বিষয় যে জিহাদ বা যুদ্ধ এটা বেসিক্যালি প্রতিরোধ, নাহি আনিল মুনকার, এটা ভিন্ন জিনিস। জিহাদ এটা সাধারণত রাষ্ট্র করে, একটা অথরিটি ডিক্লেয়ার করতে হয়। কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বললেই সেটা জিহাদ হয় না। কারণ আফগানিস্তানে যুদ্ধ করেছে আফগানিস্তানে বৈধ ক্ষমতাসীন যারা ছিল তারা, বরং তাদেরকে অবৈধভাবে আউস্ট করা হয়েছে। এই জন্য সেটা ফেয়ার ছিল এবং তারা জিতেছে এবং তারা রাষ্ট্র কায়েম করেছে। এবং তাদের যুদ্ধটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, নট নিজ দেশের সরকার কিংবা নিজ দেশের জনগোষ্ঠীর বিরুদ্ধে। হ্যাঁ, আধিপত্যবাদের দালাল যারা ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যেমন আফগানিস্তানে যুদ্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর বিরুদ্ধে। আর বাংলাদেশে যারা জঙ্গি তারা কিন্তু জামাতের বিরুদ্ধে যুদ্ধ করতে, জামাত হত্যা করতে চায়। এবং সেই 2004 সালে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে তারা কিন্তু জামাত নেতাদের হত্যা করেছে, তারা বিচারককে হত্যা করতে চায়। এটা একদম হারাম, এটা উগ্রবাদী সন্ত্রাসবাদ। এখন কিন্তু ভারতের কাছে এগুলো ম্যাটার না। ভারতের কাছে জামাত জঙ্গি, অনেক ক্ষেত্রে বিএনপিও জঙ্গি, আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপিও জঙ্গি ছিল। এবং স্বাধীনতা বিরোধী বিষয়টা যেরকম, যেমন জিয়াউর রহমান রাজাকার, জামাতের রাজাকার আওয়ামী লীগের কাছে। এবং মির্জা ফখরুল, এবং একটা ভিডিও দেখলাম, পুরোনো ভিডিও, মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে পাকিস্তানের দালাল বলে চট্টগ্রামে পেটানো হয়েছে লাইট বন্ধ করে। মির্জা ফখরুল আঘাতপ্রাপ্ত হয়েছেন, ভিডিওটা দেখে খুব করুণা লেগেছে। কিন্তু দুঃখ হয় সেই মির্জা ফখরুল এখন প্রতিপক্ষকে পাকিস্তান মন্ত্রী বলছেন, অথচ তারা পাকিস্তান মন্ত্রী ট্যাগ খেয়ে মার খেয়েছেন। তো দর্শক, এই যে কথা, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে দেশে জঙ্গিবাদের তৎপরতা নেই, তথ্যমন্ত্রী বলছে দেশে জঙ্গি আছে, এই সরকার প্রতিহত করবে। এটা এই বিভ্রান্তি কিংবা ধোঁয়াশার কারণ হচ্ছে প্রতিবেশী দেশ বিএনপি সরকারকে এজেন্ডা দিয়েছে যে বাংলাদেশে জঙ্গি আছে, এটা দেখাও, দেখিয়ে কিছু দমন টমন করো, তাহলে তোমাদেরকে রাখা আমেরিকাকে ম্যানেজ করা কঠিন হবে। কারণ আমেরিকা ধীরে ধীরে ইউটার্ন নিচ্ছে, অবস্থা খারাপ হচ্ছে। কারণ এখনো ইউনূস সরকারের সাথে আমেরিকার কানেকশন ভালো, এমনকি ইউনূস সরকারের লোকেই তোমার পররাষ্ট্রমন্ত্রী। এতে এই বিশ্ব রাজনীতির যে মারপ্যাচ, এতে তোমার টিকে থাকতে হলে জঙ্গি নাটকটা করতে হবে। এই জঙ্গি নাটক করতে হবে, কখন করতে হবে, এগুলোর যেহেতু এটা ওই প্রতিবেশী দেশ থেকে অথবা ভিনদেশি ডিপ স্টেট এসব এজেন্ডা দিয়ে দিয়েছে, যার ফলে সব মন্ত্রীদের কাছে মেসেজ সমানভাবে যায়নি। এই কারণে বিভ্রান্তিকর কথা, একজনে বলে জঙ্গি আছে, একজনে বলে জঙ্গি নাই, একজনে বলে প্রতিহত করবো। স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলতেন প্রতিহত করবো, অন্যের বক্তব্যটা বাদ দিতাম, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী চাইতে তথ্যমন্ত্রী বেশি বলছেন। দর্শক, এটা হচ্ছে কথা, এটা অশনি সংকেত। এই যে আমরা ভিনদেশিদের খেলার গুটিতে পরিণত হচ্ছি, এটা আমাদের জন্য অশনি সংকেত। এবং জামাত মনে করছে যে এই জঙ্গি নাটক সাজিয়ে তাদের সাথে জঙ্গিবাদের কানেকশন দেখিয়ে, আবার আওয়ামী লীগের সাথে কানেকশন দেখিয়ে তাদেরকে নির্যাতন করতে পারে। আর বিএনপি মনে করছে যে আমরা এই নাটক না করলে আমরা টিকতে পারবো না, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাত ছেড়ে দিবে। জামাতের সাথে আমাদের বেশি আন্ডারস্ট্যান্ডিং থাকলে আবার সমস্যা, তখন কেউ কেউ বলবে যে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। কারণ অতীতে বিএনপিকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলা হতো। তো এই ট্যাগ যদি ধুয়ে মুছে সাফ করতে হয়, তাহলে জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির একটা অবস্থান দরকার, অর্থাৎ কিছু জঙ্গি নাটক দরকার। এই যে সামগ্রিক এতক্ষণ যা বললাম, আমরা ভিনদেশি ডিপ স্টেটের খেলার বস্তুতে পরিণত হয়েছে, এটা আমাদের জন্য অশনি সংকেত। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে এই নাটক থেকে বাঁচাবেন। তবে এই নাটক থেকে বাঁচাতে হলে জাতীয় সরকার লাগবে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথে চলতে হবে। আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য ঘিরে বাংলাদেশ এবং ভারতে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের চেয়ে তার এই বক্তব্য বেশি আলোড়ন সৃষ্টি করেছে ভারতে। এমনকি বলা চলে ভারত সরকারের যেন কোথাও আগুন লেগে গেছে তার এই বক্তব্যের কারণে। তিনি কি বলেছেন? তিনি গত বৃহস্পতিবারে, এই 23 এপ্রিল ঢাকার মিরপুরে একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকার কারণে রোহিঙ্গা ইস্যু আমরা মোকাবেলা করতে পারি নাই। অর্থাৎ তিনি চট্টগ্রামের কথা বলেছেন যে চট্টগ্রামে যদি আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকতো, তাহলে এই যে দলে দলে রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে, এটি আমরা ঠেকাতে পারতাম। তার এই বক্তব্যের ভিতরে তিনি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেটি সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ভারতের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। সেটি হচ্ছে তিনি বলছেন যে আমরা দীর্ঘদিন মাল্টিরোল এয়ারক্রাফট কিনি নাই। আমাদেরকে যদি এই মাল্টিরোল এয়ার কমব্যাট থাকতো, তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি উন্নত হতো। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করাও কঠিন, পররাষ্ট্র নীতিও ঠিকঠাক মতো কাজ করানো কঠিন, এরকম ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা তিনি বলেছেন।
আর এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, আজকে যদি আপনি 1000 কোটি টাকা খরচ করেন, ভবিষ্যতে এটি আপনাকে 50,000 কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা করবে। তিনি আরো একটি উদাহরণ দিয়েছেন যে সময়ের 1 মোর এবং অসময়ের 10 মোর। তার এই বক্তব্য বুঝতে হলে তিনি এখানে কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, এইটা বুঝতে হলে তিনি এই বক্তব্যটা কখন দিলেন সেই সময়টা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। টাইমিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা বিষয়ের সাথে যদি আপনি টাইমিংটা রিলেট করতে পারেন, তাহলে তার গুরুত্ব আপনার কাছে খুব পরিষ্কার হয়ে ধরা দেবে। তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন 23 তারিখ বাংলাদেশ সময়, 23 তারিখ বিকেলে, তার আগেই এই একই দিনে 23 তারিখে কলকাতার একজন সাংবাদিক চন্দন নন্দী, আপনারা তার নাম জানেন, তিনি একটি প্রবন্ধ লিখেছেন, একটি রিপোর্ট প্রকাশ করেছেন। তার সেই রিপোর্টে তিনি বলছেন যে পাকিস্তান থেকে টিটিপি অর্থাৎ তালেবান তেহরিক পাকিস্তান বাংলাদেশে জঙ্গি হামলা চালাচ্ছে, বাংলাদেশের বিমান বাহিনীতে জঙ্গিতে ভরে গেছে ইত্যাদি ইত্যাদি, মানে প্রচন্ড একটা ভয় ধরিয়ে দিয়েছেন যে পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তান থেকে জঙ্গি এসে বাংলাদেশে ভরে গেছে, আর বাংলাদেশ বিমান বাহিনীতে পাকিস্তান থেকে তারা আসছে, এসে তারা বাংলাদেশের উপরে একটা মেসাকার করবে। চন্দন নন্দীর এই বক্তব্য 23 তারিখে দেওয়ার পরে পরের দিন কালের কণ্ঠ হুবহু সেটা চেপে দিয়েছে। যদিও চন্দন নন্দীর এই বক্তব্যের পরে পুলিশের পক্ষ থেকে সিসিটিসি যেটা একটি ঘোষণা দেওয়া হয়েছে যে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে, সেখানে তারা কে করবে, কারা করবে, কোথায় করবে, কিভাবে করবে, এগুলোর কোনো কিছু ডিটেলস বলে নেই, জাস্ট আন্দাজের উপরে এই কথাটুকু বলেছে। আসলে আমাদের এখন বোঝা দরকার যে এই টিটিপি কি, কারা, তালেবান তেহরিক পাকিস্তান, এরা কারা? এরা কি পাকিস্তানের কেউ? না, আসলে এরা পাকিস্তানের কেউ না, এরা হচ্ছে আফগানিস্তানের জঙ্গি একটা সংগঠন, জঙ্গি গ্রুপ। এই জঙ্গি গ্রুপ কি করছে, তারা কিন্তু পাকিস্তানের সাথে, এই যে কয়েকদিন আগে যে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হলো না, এই যুদ্ধে আপনারা কিন্তু জানেন যে ভারত আফগানিস্তানকে সহযোগিতা করেছে। এই যুদ্ধটা কাদের সাথে হয়েছে? আফগানিস্তানের কাদের সাথে? এই টিটিপির সাথে। পাকিস্তানের উপরে যারা হামলা করেছে, যাদের কারণে পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা করে যাদের নির্মূল করতে চাচ্ছিল, তারা হচ্ছে এই টিটিপি, এদেরকে নির্মূল করতে চাচ্ছিল। আর এরা কার আশীর্বাদ পুষ্ট? ভারতের র এর আশীর্বাদ পুষ্ট। র এদেরকে টাকা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে উস্কে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, আপনারা এটাও জানেন যে বাংলাদেশ থেকে দুটি ছেলে, ফয়সাল নামে একটা ছেলে আর তার আরেক বন্ধু, এরাও কিন্তু এই বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সরাসরি বিমান যোগাযোগ চালু হলো, এই বিমানে করে তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। এখানে বলা হয় যে নাম কিন্তু ফয়সাল, আসলে মূলত তারা দুজনই হিন্দু, নাম পরিবর্তন করে মুসলমানি নাম দিয়ে তারা সেখানে গিয়ে ওই টিটিপির সাথে অর্থাৎ তালেবান তেহরিকি পাকিস্তান এদের সাথে যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ভারত তাদেরকে টাকা দিয়েছে। পাকিস্তানকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভারত তাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়ে, আফগানিস্তানের ওদেরকে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানের উপরে হামলা চালানোর জন্য প্রস্তুত করছে। এই যে একটার সাথে একটার ইন্টারকানেক্টেড। চন্দন নন্দীর বক্তব্য, চন্দন নন্দীর বক্তব্যের পরে ওয়াকারুজ্জামানের বক্তব্য, ওয়াকারুজ্জামানের বক্তব্যের পরের দিন বাংলাদেশের কালের কণ্ঠ। কালের কণ্ঠ কার? সন্তোষ শর্মা। চন্দন নন্দী রয়ের একজন মুখপাত্র হিসেবে তাকে বিবেচনা করা হয়। তাহলে তারা হঠাৎ করে কেন এই নিউজ প্রচার করলো যে বাংলাদেশ বিমান বাহিনীতে জঙ্গিদের আস্তানায় ভরে গেছে, জঙ্গিদের যে কোনো মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে? এই খবরকে আবার এই যে ডক্টর জাহেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমি বারবার একটা কথা বলি আপনাদের, এটা আপনাদেরকে ভুলে গেলে চলবে না, মাথায় রাখতে হবে। বাম মানেই ভারত, এইটুকু আপনাদের মাথার ভিতরে একেবারে গেঁথে ফেলতে হবে। বাম কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। ওরা সবসময় যে কোনো ভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেবার জন্য ওরা সচেষ্ট। ভারত থেকে ওরা টাকা পায়, তো ওরা নিয়মিত ভারতের পেইড এজেন্সি ওরা এখানে। সে বললেন যে বাংলাদেশে জঙ্গি আছে, এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে না, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এটা শেখ হাসিনা এই কার্ড খেলেছিল। বাংলাদেশে আমরা বিগত সময় দেখেছি ভারতের কথা মতো এখানে জঙ্গি নাটক সাজানো হয়েছে, আর এইটার শ্রদ্ধাবরণে ইসলামপন্থী লোকদেরকে, আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় পুরে রাখা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি চন্দন নন্দী কেন এই কথাটি বললেন যে বিমানে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। অথচ তার কিছুদিন আগে আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট কিন্তু বের হয়েছিল, আপনাদের খেয়াল আছে কিনা আমি একটু দেখাচ্ছি এখানে, যে বাংলাদেশ বিমানে রয়ের বড় বড় কর্মকর্তারা বসে আছে, এরকম একটা রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি। আমার দেশ পত্রিকায় ওই রিপোর্ট হবার পরে তারেক রহমানের সরকার এসে এই সমস্ত জায়গায় কিছু কিছু কাজ করেছে। তারেক রহমান কিন্তু কিছু কাজ করছে যেটি আমরা বুঝতে পারছি না, এই ক্ষেত্রে আমরা বুঝবো তিনি কিন্তু ভালো কাজ করছেন। হ্যাঁ, তারা দলের ভিতরে কিছু আছে, তারা ভারতের পারপাস সার্ভ করতে চাচ্ছে, কিন্তু তারেক রহমান সেটা করতে দিতে চাচ্ছেন না। এবং ভারতের এক সাংবাদিকের কাছে আমরা এটাও শুনেছি যে তারেক রহমান ভারতের সাথে বেশ কিছু চুক্তি করে এসেছে, তিনি এখন সেই চুক্তির বাস্তবায়ন করছেন না, চুক্তি থেকে সরে যাচ্ছেন, এটা কিন্তু বলতে শুনেছি। আমাদের কাছেও এরকম মনে হয়েছে যে তারেক রহমান কয়েকটা বিষয়ে, শেখ হাসিনার বিষয়ে তিনি আরো শক্ত হয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, ডিজিএফআই এর যে সাবেক প্রধান ছিল যে মামুন খালেদ এবং মাসুদ উদ্দিন, এদেরকে গ্রেপ্তার করালেন। ভারত কিন্তু এদেরকে গ্রেপ্তার করতে দিতে চায় নাই,
তারেক রহমান করেছেন, আরো কিছু কাজ তিনি করবেন। তাহলে যে বিমান ছিল ভারতের রয়ের ঘাঁটি, সেই জায়গায় জঙ্গি হামলার নাটকটা কেন এই মুহূর্তে আনা হলো, তাও ভারতের পক্ষ থেকে? এইখানে হচ্ছে খেলাটা হচ্ছে ইউনূস সরকার তার মেয়াদের শেষের দিকে এসে তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, আরো আধুনিক করার জন্য তুরস্কের সাথে, আমেরিকার সাথে এবং পাকিস্তানের সাথে, সাথে চীনও ছিল, এদের সাথে কিছু চুক্তি করেছিলেন। পাকিস্তান থেকে তিনি ওই যে নতুন J-17 এই যুদ্ধ বিমানটা কেনার চুক্তি করেছিলেন। এটা কিন্তু অত্যাধুনিক, খুবই আধুনিক। এবার বুঝতে পারছেন, এই চুক্তির আন্ডারে যদি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ যদি আধুনিক করে, আরো উন্নত করে, চীন থেকে যদি তারা এয়ারক্রাফট কেনে, তারপরে ইন্টারসেপ্টর কেনে, তুরস্ক থেকে যদি নিয়ে আসে, পাকিস্তান থেকে যদি J-17 নিয়ে আসে, তাহলে বুঝতেই পারছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটু উন্নত হয়ে গেল। উন্নত হয়ে যাওয়া মানেই ভারতের তো এখানে মাথায় হাত, যার কারণে ভারত এখানে এসে এই নাটকটা সাজাতে চাচ্ছে। কাদেরকে দিয়ে? জাহিদুর রহমানদের মতো লোকদেরকে দিয়ে, যেখানে জঙ্গি নাটক আছে। মূলত তাদের উদ্দেশ্য যে এই বিমানে জঙ্গিতে ভরে গেছে, খবরদার, এরা এই মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে, অতএব এই বিমান কিনা যাবে না, কোনো মতো অবস্থায় কেনা যাবে না। এই জিনিসটা ধরে ফেলেছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি ইঙ্গিত দিয়ে দিলেন যে আমাদের এটি কিনতে হবে। কি কিনতে হবে? মাল্টি রোল এয়ারক্রাফট। মাল্টি রোল এয়ারক্রাফট কি? মাল্টি রোল এয়ারক্রাফট হচ্ছে যা দিয়ে একের ভিতরে সব, এক কথায় একের ভিতরে সব। আমরা ওই যে বই পড়ছি না, 3-in-1, 4-in-1, আসলে একের ভিতরে সব। এই একই বিমান দিয়ে সব কিছু করা যাবে। এটা দিয়ে গুলিও করা যাবে, মিসাইল ছোড়া যাবে, হ্যাঁ, পরিবহন করা যাবে, সবকিছু করা যাবে। তো এই বিমান যখন কেনার কথা বলেছেন, তখন তো ভারতের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা না? যার কারণে তারা এখন এই জঙ্গি নাটক সাজানোর চেষ্টা করছে, যেন বাংলাদেশ কোনোদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী কোনো সিদ্ধান্ত না নিতে পারে। ওয়াকারুজ্জামান যেটি বলেছেন, আমরা তাকে স্বাগত জানাই, আমরা তাকে সাধুবাদ জানাই। অবশ্যই এই কাজ করতে হবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। এইখানে অবশ্যই সেনাপ্রধানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর এই কাজ করতে গিয়ে যদি সেনাপ্রধানের কোনো বাধা আসে, প্রয়োজনে আমরা তার জন্য জান দিব, আমাদের জীবন জৈবন সব দিয়ে দিব, তবু এই কাজ করতে হবে। লিডার কইতেছে বিমান বাহিনীতে কিছু ঘটছে, রাষ্ট্রবিরোধী কিছু মানুষ আইডেন্টিফাই হয়েছে, ইলিয়াসও লিখেছে কিছু একটা ঘটতেছে। ভাবলাম দাবিটা যাচাই করি নিজেই ঘাটাঘাটি শুরু করলাম। যা ভাই রইল সেটা আসল ঘটনা। ওরা যে গপ্প বানাইতে চাইতেছে আর সত্যি যেটা, দুটা সম্পূর্ণ আলাদা। গণমাধ্যম চুপ। এপ্রিলের টিটিভির 90 গল্প হইল নর্থ ইস্ট নিউজ, কালের কণ্ঠের অজ্ঞাত সূত্র, ভারতীয় প্রোপাগান্ডা অ্যাকাউন্ট সব মিলে চিৎকার শুরু করলো। কেন? কারণ আগের গল্পে অভিযুক্ত এই গল্পে অভিযুক্ত তারা বলতেছে পাকিস্তান। তালিবান শুনে মানুষ মনে করবে ও এটা তো পাকিস্তান, এটা তো আফগানিস্তান, এটা তো ইসলামী জঙ্গি, এটার পিছিয়ে যে আছে এটা তো বুঝবে না। কেউ বলছে আপনাদেরকে বলেন। তাহলে এখন বিমান বাহিনীকে যদি বিতর্কিত করা যায়, পাকিস্তানকে এর মধ্যে ঢোকায়, তাহলে তো বিমান কেনা আটকানো যাবে, বগুড়ায় চীনের ড্রোন ফ্যাক্টরি আটকানো যাবে, এবং চায়নার সাথে যে $2.2 বিলিয়ন চুক্তি হয়েছে বিমান কেনার, সেটাকে চাপে ফেলা যাবে। আগস্টের গল্প তো তাদের কাজে লাগে নাই, এপ্রিলের গল্প কাজে লাগে। এই জন্য দেখেন কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো ফ্যাক্ট চেক নাই, ভেরিফাইবল এভিডেন্স নাই, কোনো অফিসারের নাম নাই, দরকারও নাই, গল্পটাই তো দরকার, সত্যি তো দরকার নাই। এবার 23 এপ্রিল ফিরে আসেন, সকালে এনডিসিতে সেনাপ্রধান বললেন বিমান বাহিনী শক্তিশালী করতে হবে। সেই দিনই পুলিশ চিঠি দিল, সেনাবাহিনী চাকরিচ্যুত 2 জনের কথা বললো। পরে 72 ঘন্টায় নর্থ ইস্ট নিউজে বিমান বাহিনীতে টিটিপির অনুপ্রবেশ, কালের কণ্ঠে অজ্ঞাত সূত্র দিয়ে টিটিপি, এলটিপি এই সমস্ত কিচ্ছা ফেললো। সেনাপ্রধান যেই ঘাটিতে আকাশ প্রতিরক্ষা চান সেই ঘাটি কম্প্রোমাইজ, সেখানেই জঙ্গি ঢুকে যেটা ফায়দা দিল নর্থ ইস্ট। টিটিপি আসলে কে কি করে এটা বুঝলে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আসেন সেটা বুঝে দেখি। তেহরিকে তালেবান পাকিস্তান, তালেবান নাম শুনে আবার উত্তেজিত হয়ে যায় না, এটা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়তেছে আর ফান্ড করে ইন্ডিয়ার। আগেই তো কইছি, আমার কথা না, আমেরিকান ডিফেন্স মিনিস্টার কইছে এটা। এর মধ্যে ওয়াগারের পথ ভালো খুব ভাব মানাইতেছে যে পাকিস্তানের সাথে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কেন? তাহলে তেহরিকে তালেবানরা পালাইতে পারে না। দেখেন মাথায় কত বুদ্ধি। দেখেন তেহরিকে তালেবান করাচি শহরে ল্যান্ড করে পাকিস্তানের সেনাবাহিনীর মুখে পড়বে। পাকিস্তানের সেনাবাহিনী আসেন মনি পর্যন্ত রীতিমতো যুদ্ধ করছে এদের বিরুদ্ধে। তেহরিকে তালেবানের যদি পালাইতে সাহায্য করতে হয়, তাহলে ইন্ডিয়া আনন্দ চিত্তে করবে। তেহরিকে তালেবানের সাথে বাংলাদেশের কিছু উগ্রপন্থী যুক্ত হয়েছে, বাংলাদেশে এদের ভালো অ্যাক্টিভিটি আছে। তেহরিকে তালেবানের হয়ে পাকিস্তানের সীমান্ত থেকে যুদ্ধ করতে যা মারাও গেছে বাংলাদেশের তরুণরা। 23 থেকে 25 পর্যন্ত অন্তত 5 জন বাংলাদেশি এই টিটিপির হয়ে যুদ্ধ করতে যা নিহত হয়েছে। এই যে মারা গেছে আহমেদ জুবাইর সাভারের 27 এপ্রিল মারা গেছে 2025-এ ওয়াজিরিস্তানে। গেছিল সৌদি আরবে ওমরা করতে, ওইখান থেকে পাকিস্তানে গেছে। ফয়সাল হোসেন মাদারীপুরে 26 সেপ্টেম্বর 2025-এ মারা গেছে খাইবার পাখতুনওয়ালাতে। সে বলছিল দুবাই যাইতেছে, দুবাই থেকে গেছে ওইটি। তো এর আগে পাকিস্তান হয়ে গেছিল নাকি মাদার বোর্ড? এটা নাকি ইউনিসেফ সরকার করেছিল, তারাই নাকি উগ্রপন্থীদের ফ্রি রাইট দিছিল। সেটা শুনলে নাকি আপনার ঘৃণা হবে। ওরে আমার নৈতিকতা মারানি রে, পুরা ইউনুস আমলে ধান্দাবাজি করে গেছে বিভিন্ন সেক্টরে, সেগুলো আরেকদিন কওয়া যাবে। আমি আর আজকের এপিসোডে আর সেগুলো কইলাম না। ফার্স্ট টাইম তো নিজেই বলছে কোন কোন জায়গায় সে ধান্দাবাজি করতে যায় না। এটা হচ্ছে সে রাষ্ট্রদ্রোহী কাজ করতেছে, সে কোনো সাংবাদিক না, সে হচ্ছে চাঁদাবাজি সেক্টরের। যে ইন্টারমিডিয়েট পাস ছেলে, যে আদৌ ইন্টারমিডিয়েট পাস করছে কিনা, সে বুয়েটের 5 জন ডিন কর্তৃক লিখিত ডিপিপি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ওই প্রজেক্টটা বন্ধ করে রাখছে। শিবচরের যে ঠিকাদার, সেই ঠিকাদারের সাথে তথাকথিত কুচুকুচি সাংবাদিকের লেনদেন হয়েছে, সেখান থেকেই সেই জিনিসগুলো নিয়ে আমাদের বিরুদ্ধে কনসার্ন। এবার আসেন টিটিপির বাংলাদেশি পার্টনার কারা সেটা দেখি।
এদের রিক্রুটমেন্ট ফ্রন্ট হচ্ছে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া। রিক্রুটার একজন ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, সে প্রাক্তন বিমান বাহিনীর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। এবার বুঝছেন তো পুরা খেলাটা ইন্ডিয়ান। বিমান বাহিনী যেন পাকিস্তান থেকে প্লেন কিনতে না পারে সে চাপ সৃষ্টি করা, বগুড়ায় যেন ড্রোন ফ্যাক্টরি না হয় সেটা ব্যবস্থা করা, আর এই চান্সে কিছু জঙ্গি হামলা সত্যি সত্যি টিটিপি বা তার সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপকে করাই দেওয়া, তারপরে এই অজুহাতে জামাত আর শিবিরকে সাইজ করা, ধরে ফেলা এদের ক্রিটিক্যাল কিছু নেতাকর্মীকে। তবে ওয়াকারুজ্জামান তার বিমান বাহিনী যদি সত্যি পাকিস্তানি প্লেন কেনার প্রশ্নে, ড্রোন ফ্যাক্টরির প্রশ্নে ইন্ডিয়ার চাপের মুখে থাকে, তাহলে আমাদের পুরো জাতিকে এই ইস্যুকে তাকে সাপোর্ট দেওয়া উচিত, যে কোনো দেশপ্রেমীকে দেওয়া উচিত। যখন ইন্ডিয়ান গণমাধ্যম টিটিপি অনুপ্রবে গল্প ছড়াইতেছে, কালের কণ্ঠে অজ্ঞাত সূত্র দিয়ে সেটাকে অ্যাম্পলিফাই করতেছে, সেই গল্পের সাথে সুর মিলায় বিমান বাহিনী জঙ্গিতে ভরে গেছে বলাটা আর যাই হোক দেশপ্রেম না। বাংলাদেশের বাহিনীগুলোকে বলি, মিসা জঙ্গি ন্যারেটিভ তৈরি করে যদি ক্র্যাকডাউনের পরিকল্পনা করে বুঝলে যান। আমরা হাসিনার আমলে এগুলো ফাইট করে আসছি, ফাইটটা আমরাই দিছি, বিএনপি দেখে নাই। এটা মাথায় রেখেন, কেমনে ফাইট হয় এটা বিএনপি জানে না, আমরা জানি। জঙ্গির গল্পের পেছনের রাজনীতি দেখেন, এগুলো বোঝার চেষ্টা করেন, কোন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পাইতেছে কে সেটা বোঝার চেষ্টা করেন। এগুলো বাইর করা কোনো জটিল বিষয় না। তাই এদিকে তালিবান যে র ফান্ড করে এটা তো কোনো গোপন বিষয় না। বাংলাদেশের অভ্যন্তরে যে র কাজ করে এটাও কোনো গোপন বিষয় না। বাংলাদেশের বেশিরভাগ জঙ্গি গোষ্ঠীর পিছনে র এর কানেকশন খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশ থেকে ভারতের আধিপত্য উৎখাত করা হবে, আইজ হোক কাল হোক হবে। ফাইনালি একটা জিনিস দেখায়, 5ই আগস্ট যে বাহিনীগুলা আমাদের জনতার সাথে একাত্ম হইলো, কেমনে সে একাত্মতা প্রকাশ করছে জানেন? জানেন না? দেখেন দেখছেন, এইটা আমার বয়স হলে আরো বুঝতেন, আগে দেখতেন এই জিনিসটা। এই জিনিস আমরা দেখছি 1975-এর 7ই নভেম্বর, সৈনিকেরা সিপাহীরা এই স্লোগানই দিছিল, নারায়ে তাকবীর। এইটাই আমাদের ইউনিফাইং স্লোগান। এই স্লোগান যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশকে পদানত করা যাবে না।